শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। শুরুতে যারা লাইভে যুক্ত হচ্ছেন, লাইভটিকে দেখতে পাচ্ছেন বা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন, দয়া করে কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন। আমি অপেক্ষা করছি আপনাদের জন্য। আবারও বলছি, যারা লাইভে যুক্ত হয়েছেন, লাইভটিকে দেখতে পাচ্ছেন বা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন, প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আমি, আশাবাদী আপনারাও ভালো আছেন। যারা লাইভে যুক্ত হচ্ছেন, লাইভটিকে দেখতে পাচ্ছেন বা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন, প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। লেকচার 17-র প্রথম খণ্ডে স্বাগত জানাই। অনেকে আমার কাছে এখন প্রশ্ন রাখতে পারেন যে স্যার, লেকচার 16 তো পড়াননি আপনি আপনি তাহলে আগে কেন 17-তে গেলেন? আসলে লেকচার 16টা হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ, কিন্তু আপনারা জানেন প্রধান বিচারপতির পরিবর্তন হচ্ছে, ফলে ইচ্ছা করে আমি লেকচারটা একটু বাকি রাখলাম। কারণ এটা সর্বশেষ আপডেট হলেই আমি ক্লাসটা নিব, সেজন্য আমি লেকচার 17 ক্লাসটা আগে নিয়ে নিচ্ছি আর কি। লেকচার 16 ক্লাসটা আপনাদের বকেয়া থাকলো, এটা কৌশলগত কারণে 17 নাম্বার লেকচারটা আমি নিয়ে নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেকচার 17-তে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা, আর আরেকটি হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো। আমরা আলোচনা করছি বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা এবং আমরা আলোচনা করছি বাংলাদেশের প্রশাসনিক কাঠামো নিয়ে। আমি ভালো আছি, আশাবাদী তানিয়া তুমিও ভালো আছো, এবং যারা লাইভে যুক্ত হয়েছো আশাবাদী সব ঠিকঠাক আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন আমি আলোচনা করছি আজকে স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে। হ্যাঁ, এবং লেকচার 17-তে দুটো ক্লাস হবে, স্থানীয় সরকার ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোর উপরে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। স্থানীয় সরকার ব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্থানীয় সরকারটা কি এটা আগে বুঝতে হবে। আমরা তো সরকার বলতে শুধু প্রধানমন্ত্রীকে চিনি, তাই কি না? কিন্তু বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাটা হচ্ছে যে কোন দেশের বিভিন্ন এলাকাতে, একটা দেশের বিভিন্ন এলাকাতে স্থানীয়ভাবে কর আরোপের জন্য যে কর্তৃপক্ষ থাকে তাকেই স্থানীয় সরকার ব্যবস্থা বলা হয়ে থাকে। অর্থাৎ কোন দেশের বিভিন্ন এলাকায় কর আরোপের সীমিত ক্ষমতা নিয়ে যে স্থানীয় কর্তৃপক্ষ গঠন হয় তাকে স্থানীয় সরকার বলে। তাহলে স্থানীয় সরকারের মূল কাজ হচ্ছে স্থানীয় পর্যায়ে উন্নয়ন করা, তবে তারা কিন্তু কর আরোপের ক্ষমতা রাখে। কারণ আমরা আজকের এই ক্লাসে স্থানীয় সরকারের যে স্তরটাই আলোচনা করব না কেন, তারা কিন্তু কর আরোপের এখতিয়ার বা ক্ষমতা রাখে। তাহলে কোন দেশের বিভিন্ন এলাকাতে স্থানীয়ভাবে কর আরোপের ক্ষমতা নিয়ে যে কর্তৃপক্ষ গঠন হয় তাকে স্থানীয় সরকার বলা হয়ে থাকে। আশা করি তোমরা স্থানীয় সরকারের সংজ্ঞাটা বুঝতে পেরেছো, যে কোন এলাকাতে বা বিভিন্ন এলাকাতে কর আরোপের সীমিত ক্ষমতা নিয়ে যে কর্তৃপক্ষ গঠন হয় তাকে স্থানীয় সরকার বলে। তো বাংলাদেশের স্থানীয় সরকারের দুটো ভাগ আছে।
কয়টা ভাগ আছে? মনে রাখতে হবে দুটো ভাগ আছে। দুটো ভাগের একটা ভাগ হচ্ছে গ্রাম্য স্তর। আচ্ছা, তাহলে একটি ভাগ আমরা দেখতে পেয়েছি স্থানীয় সরকারের গ্রাম্য স্তর, এবং আরেকটি যে ভাগ আমরা দেখব সেটি হচ্ছে শহরের স্তর। শহরের স্তর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্থানীয় সরকার ব্যবস্থাকে কয়টা ভাগে ভাগ করেছি? আমরা স্থানীয় সরকার ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করলাম। একটা হলো গ্রাম্য স্তর, আর একটা কিন্তু শহরের স্তর। মনে থাকবে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা ভাগ করেছি কয় ভাগে? দু ভাগে। কয় ভাগে ভাগ করেছি? দু ভাগে। একটু নোটটা করে নেই খাতাতে, যে স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা কয়টা ভাগে ভাগ করেছি? আমরা বলবো দুটো ভাগে ভাগ করেছি, একটা গ্রাম্য স্তর, একটা শহরের স্তর। এখন গ্রাম্য স্তরে কি কি আছে? গ্রাম্য স্তরে মনে রাখতে হবে যে সবার নিচে আছে কি? সবার নিচে আছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাই সেকেন্ড প্লেসে রয়েছে উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ। এবং থার্ড প্লেসে রয়েছে জেলা পরিষদ। স্থানীয় সরকারকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা গ্রাম্য, একটা শহরে। গ্রাম্য স্তরের আবার আমরা কিন্তু তিনটা ভাগ দেখেছি, একটা ইউনিয়ন পরিষদ, একটা উপজেলা, একটা জেলা। আর শহরের স্তরের মধ্যে আমরা দেখতে পাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পৌরসভা, পৌরসভা, এবং আমরা দেখতে পাই সিটি কর্পোরেশন। তাহলে শহরের স্তরে আমরা দেখতে পাই পৌরসভা এবং আমরা দেখতে পাই সিটি কর্পোরেশন, আর গ্রাম্য স্তরে দেখি ইউনিয়ন, উপজেলা, জেলা। তাহলে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থার প্রকার 5 প্রকারের রয়েছে। মনে রাখবেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে দুটো ভাগে যেমন ভাগ করা হয়েছে, কত প্রকারের রয়েছে? 5 প্রকার। এই যে এদিকে 3টা, এদিকে 2টা। তাহলে হুট করে পরীক্ষাতে যদি আসে স্থানীয় সরকারের কয়টা প্রকার আছে, উত্তর কি দেবেন? সংখ্যা দিয়ে কমেন্ট করুন তো। স্থানীয় সরকারের কয়টা প্রকার আছে? প্রকার কয়টা? প্লিজ সংখ্যা দিয়ে কমেন্ট করে আমাকে জানান যে স্থানীয় সরকারের প্রকার আছে কয়টা। প্লিজ সংখ্যা দিয়ে আমাকে একটু কমেন্ট করবেন কয়টা প্রকার আছে। এখানে অলরেডি আমজাদ হোসেন, তানিয়া নাজনীন পড়তে হবে, ওনারা কমেন্ট করেছে 5টা। রবি, সৌরভ, সম্রাট, অঙ্গনা, মিজানুল হক, জাকারিয়া নিলয়, শুভ ঘোষ সবাই কিন্তু আমাকে কমেন্ট করে বসেছে যে আমাদের স্থানীয় সরকারের প্রকার আছে কিন্তু 5টা। এদিকে 3টা দেখলেন, এদিকে। এখন যদি বলে গ্রাম্য স্তর কয়টা, তখন আবার বলে বসবেন 3টা, ইউনিয়ন, উপজেলা, জেলা। আর শহরের স্তর কয়টা? 2টা। তাহলে এই 3-2 প্রকার, তাহলে টোটাল কয়টা হলো? 5টা। আর স্থানীয় সরকার ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করলাম, একটা গ্রাম্য স্তর, একটা শহরের স্তর। মনে রাখবেন একটি কথা, যে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর, হুট করে পরীক্ষাতে প্রশ্ন আসলো স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে নিচু স্তর কোনটা, আমরা লিখে রাখি সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ, আর স্থানীয় সরকার ব্যবস্থার সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। তাহলে সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ, আর সর্বনিচে আছে কোনটা? জেলা পরিষদ। মনে থাকবে তো? আবারও বলছি, স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে নিচু স্তর কোনটা? কি হবে কমেন্ট করেন তো। আগে কিছু মুখস্থ বিদ্যা ঝেড়ে নেই আমরা, তারপরে আমরা ভিতরে ঢুকবো। প্রশ্ন করেছি স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে নিচু স্তর কোনটা, প্লিজ কমেন্ট করুন। রবি প্রথম কমেন্ট করেছে ইউনিয়ন, ভেরি গুড। স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে নিচু স্তর কোনটা? তানিয়া নাজনীন লিখেছেন ইউনিয়ন। জাকারিয়া, নাদিয়া নুহা, ও মাই গড, নাদিয়া নুহা সে লিখেছে জেলা। কেন? এই তো ডিলিট করেছে, ধন্যবাদ।
সামিয়া তন্নি সহকারে সবাই কিন্তু লিখেছেন যে একটা স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে নিচু স্তর কোনটা? ইউনিয়ন পরিষদ। আর একটা স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে উঁচু স্তর হচ্ছে বা সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। স্থানীয় সরকার ভাগ কয়টা? দুটা, একটা দেখলাম গ্রাম্য স্তর, একটা দেখলাম শহরের স্তর। ওকে, আর স্থানীয় সরকারের প্রকার আছে কয়টা? 5 প্রকার আছে। এদিকে 3টা, এদিকে 2টা, 5 প্রকারের আছে। কিন্তু স্থানীয় সরকারকে দুটো ভাগে ভাগ করে আলোচনা করছি, একটা গ্রাম্য, একটা শহরের স্তর। আর স্থানীয় সরকারের সবচেয়ে নিচু স্তর বলা হয় মূলত ইউনিয়ন পরিষদকে, আর সবচেয়ে উঁচু স্তর বলা হয়ে থাকে মূলত জেলা পরিষদকে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের বাংলাদেশে 1976 সালে প্রথম স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ একটা সাল, যে বাংলাদেশের প্রথম স্থানীয় শাসন অর্ডিন্যান্স, এটা কত সালে জারি হয়েছিল? 1976 সালে। সেই অর্ডিন্যান্স অনুসারে কিন্তু স্থানীয় শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে। সো বাংলাদেশের স্থানীয় শাসন অর্ডিন্যান্স এটা কত সালে জারি হয়েছে? কমেন্ট করেন আবার। বাংলাদেশের স্থানীয় শাসন অর্ডিন্যান্স কত সালে জারি হয়েছে? প্লিজ একটু কমেন্ট করে জানান। বাংলাদেশের স্থানীয় শাসন অর্ডিন্যান্স এটা কত সালে জারি হয়েছে? প্লিজ কমেন্ট করুন। রবি প্রথম কমেন্ট করেছে 76, জাকারিয়া নিলয়, নাদিয়া নুহার, আমাদের টুটুল টুম্পা, তুহিন ইসলাম, হ্যাঁ, এবং মিজানুল হক, সামিয়া তন্নি, আচ্ছা, সোহরাব হোসেন, ওনারা সবাই। সোহরাব হোসেন, তুমি পরে লাইভে যুক্ত হয়েছে, এই জন্য 16 নাম্বার আসলে কি হয়েছে, ও কি উধাও হয়ে গিয়েছে না ও কি গায়েব হয়ে গিয়েছে, তুমি এটা এই জন্য বুঝতে পারছো না। আবার আমি বলবো না, ক্লাস শেষে আবার প্রথম থেকে তুমি দেখবা, তাহলে বুঝতে পারবা। তাহলে আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে আমাদের স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয়েছে কত সালে? সবাই কমেন্ট করেছে 1976 সালে কিন্তু কমেন্ট করেছে। আচ্ছা, আর তাহলে স্থানীয় শাসনের সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন, সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা। আসলে এখানে অনেকের মনে হতে পারে কেন জেলা থেকে তো সিটি কর্পোরেট না, যতই এগুলো থাকুক না কেন, যতই এই জায়গা থাকুক না কেন, সবসময় মনে রাখতে হবে যে আমাদের সবচেয়ে উঁচু স্তর স্থানীয় শাসনের কিন্তু জেলা, আর সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন। পরীক্ষা ভুল করা যাবে না, কারণ পরীক্ষা আসার মতো কোশ্চেন। স্থানীয় শাসন ব্যবস্থার সবচেয়ে নিচু স্তর হলো ইউনিয়ন পরিষদ, সবচেয়ে উঁচু স্তর কোনটা? সবচেয়ে উঁচু স্তর হলো জেলা পরিষদ। ফাইন। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি একটা জিনিস আঁকাই। মা যেমন আমাদের মাদার, আমাদের রুট, আমাদের কোর। তাহলে আমাদের কোরকে আমরা জানি যে আমাদের কোর হচ্ছে মা। তো মনে রাখতে হবে এই উপজেলা হচ্ছে মা। আপনারা মনে রাখবেন, উপজেলাকে আমি সংজ্ঞায়িত করেছি মা হিসেবে। মার কাছে সবার যেতে হবে। আমি ছেলে হলেও মার কাছে যাব, আমি মেয়ে হলেও মার কাছে যাব। মা আমাদের রুট বা কোর। সবসময় মনে রাখবেন উপজেলা হচ্ছে একটা রুট বা কোর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা চিত্র যদি অঙ্কন করি, তেমন কোনো চিত্র না, আমাদের কিছু না, মোনালিসার মতো কোনো চিত্র না, জাস্ট একটা বৃত্তের মতো আঁকলাম। ধরেন এটা একটা উপজেলা, আচ্ছা, ধরেছেন এই বৃত্তটা হচ্ছে একটা উপজেলা। তো আমাদের বাংলাদেশে টোটাল উপজেলা আছে 495টা। আমাদের বাংলাদেশে টোটাল উপজেলা কতটা আছে? 495টা উপজেলা আছে। যারা লাইভে যুক্ত আছেন, ঠিক আছে, যারা লাইভে যুক্ত আছেন তারা একটু কমেন্ট করেন তো। আপনার এখানে যারা আছেন, এক একজনের কোন কোন উপজেলা আছে কমেন্ট করেন তো। আপনারা আপনাদের উপজেলার নামটা লিখুন তো। আপনারা আপনাদের উপজেলার নামটা লিখুন, সবাই কমেন্ট করুন দ্রুত। যেমন আমি আমার উপজেলার নামটা লিখি। আমার উপজেলার নাম হচ্ছে বগুড়া সদর। আমি বগুড়া সদর উপজেলার মানুষ। আপনারা আপনাদের উপজেলার নামটা লিখুন। মিজানুল হক লিখেছেন করিমগঞ্জ, পড়তে হবে আক্কেলপুর। সামিয়া তন্নি চারঘাট উপজেলা। আচ্ছা, জাকারিয়া নিলয় লিখেছে লালমনিরহাট সদর।
আচ্ছা, অঙ্গনা রহমান সুজানগর, তানিয়া নাজনীন হচ্ছে মোহনপুর উপজেলা, নাদিয়া নুহা লিখেছে মেঘনা উপজেলা মনে হয়। আচ্ছা, আশা সম্রাট লিখেছে কালীগঞ্জ, এরকম। মাহবুবা লিজা লিখেছে তেতুলিয়া, আমজাদ হোসেন লিখেছে রায়পুর। ওকে, ধন্যবাদ। এবং টুলটুল টুম্পা লিখেছেন আমাদের কোতোয়ালি উপজেলা। আচ্ছা, এস কে সাজিব খান লিখেছেন ধামরাই উপজেলা। তাহলে সবাই কিন্তু যারা লাইভে আছেন সবাই সবার উপজেলার নামটা কিন্তু লিখেছেন। আমি বন্ধন আমি আমার উপজেলার নামটা লিখেছি। আপনারা দেখেছেন আমার উপজেলার নাম বগুড়া সদর। ওকে, তাহলে আমি এটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরেন এটা একটা উপজেলা। এই উপজেলার মূল যে শহরটা, ধরে নেন এই উপজেলার মধ্যে এই জায়গাটা হলো মূল শহর। আর যেখানে শহরের কথা চলে আসে সেখানেই কিন্তু পৌরসভার কথা চলে আসবে। তাহলে মূল উপজেলার এই জায়গাটা হলো কি পৌরসভা, এটা মূল উন্নত জায়গা। একটা উপজেলার মধ্যে কি থাকে, একটা পৌরসভা থাকে। আর পৌরসভাটা হলো কিন্তু উন্নত, পৌরসভা হচ্ছে উন্নত, সেখানে কিন্তু শহরে হয়ে গিয়েছে। আর এই পৌরসভার বাইরে যে জায়গাগুলো থাকে একটা উপজেলার মধ্যে, সেগুলো কিন্তু এক একটা ইউনিয়ন। সেগুলো এক একটা কি, সেগুলো কিন্তু এক একটা ইউনিয়ন। দেখতে পেয়েছেন এই যে জায়গাগুলো রয়েছে, এগুলো কিন্তু এক একটা ইউনিয়ন পরিষদ। ঠিক আছে, তাহলে একটা উপজেলা গঠন হয় একটা পৌরসভা নিয়ে এবং বেশ কিছু ইউনিয়ন পরিষদ নিয়ে একটা উপজেলা কি হয়ে থাকে, গঠন হয়ে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার উপজেলার নামটা কি রেখেছেন, বগুড়া সদর। ঠিক আছে, তাহলে ধরে নেন আমি যে লিখে দিলাম বগুড়া সদর, এটা আমার উপজেলা। হ্যাঁ, এবং মনে রাখতে হবে আমার পৌরসভাটাও কিন্তু বগুড়া সদর পৌরসভা। আমার পৌরসভার নামও হচ্ছে বগুড়া সদর পৌরসভা। এখন প্রশ্ন দেখা দিল, এই যে ইউনিয়ন রয়েছে, ঠিক আছে, এক একটা যে ইউনিয়ন পরিষদ রয়েছে, হ্যাঁ, তাহলে একটা উপজেলার মধ্যে অনেকগুলো ইউনিয়ন থাকে আর একটা মূল শহর থাকে। মূল শহরটা পৌরসভার মধ্যে চলে যায়। বুঝাতে পেরেছি? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের কাছে যদি প্রশ্ন করি যে একটা উপজেলার মধ্যে কি কি থাকে, তোমরা কি কমেন্ট করবে, আমাকে উত্তর দাও তো। যে একটা উপজেলার মধ্যে কি কি থাকে, প্লিজ কমেন্ট করে জানাও তো কি কি থাকে উপজেলার মধ্যে। যারা তোমরা লাইভে যুক্ত আছো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও যে কি কি থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্ন রেখেছিলাম যে একটি উপজেলার মধ্যে আপনারা কি কি দেখতে পান। আপনারা কি কমেন্ট করেছেন দেখি। আপনারা লিখেছেন পৌরসভা ইউনিয়ন, পৌরসভা ইউনিয়ন। হ্যাঁ, ইউনিয়ন বা পৌরসভা বা ইউপি। ধন্যবাদ। তাহলে একটি উপজেলার মধ্যে বেসিক্যালি পৌরসভা কিন্তু একটাই থাকে, ইউনিয়ন পরিষদ অসংখ্য থাকে। কিন্তু জানেন ডে বাই ডে, ধন্যবাদ যারা কমেন্ট করেছেন আমাকে। ঠিক আছে, আচ্ছা, নাদিয়া নুহা লিখেছে গ্রাম, ইউনিয়ন, মার্কেট, হসপিটাল, ইনস্টিটিউশন। ও মাই গড, স্যালুট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম যে একটা উপজেলার মধ্যে থাকে মূলত একটা পৌরসভা, যেটা একদমই শহর হয়ে গিয়েছে, ডেভেলপ জায়গা, অনেক ইউনিয়ন থাকে। কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে মানতে হবে যে ডে বাই ডে ইউনিয়ন কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। ডে বাই ডে ইউনিয়ন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে ইউনিয়ন বিলুপ্ত হলে সেটা কি হবে প্রশ্ন। আসলে কি জানেন, এই ইউনিয়ন গুলো যখন ডেভেলপ হয়ে যায়,
এই ইউনিয়ন গুলো যখন উন্নত হয়ে যায় তখন হয় কি জানেন, তখন পৌরসভার আয়তন বেড়ে যায়। তখন কি হয়ে যায়, তখন পৌরসভার আয়তন বেড়ে যায়। তাহলে মনে রাখবেন, পৌরসভার আয়তন দিন দিন বৃদ্ধি পায়, কারণ ইউনিয়ন গুলো যখনই ডেভেলপ হতে থাকে, ডেভেলপ হতে থাকলে ইউনিয়ন গুলো পৌরসভার মধ্যে কি হয়, ঢুকে চলে যায়। এবং এই পৌরসভা যখন আস্তে আস্তে আরো অনেক বেশি ডেভেলপ হয়ে যায়, হ্যাঁ মানে আলট্রা মডার্ন হয়ে যায়, তখন এই পৌরসভা হয়ে যায় সিটি কর্পোরেশন। বুঝতে পেরেছেন, সর্বোচ্চ স্মার্টনেস সিটি কর্পোরেশন। তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে ইউনিয়ন পরিষদ আস্তে আস্তে কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। কারণ ইউনিয়ন যখন উন্নত হতে থাকে, ডেভেলপ হতে থাকে, সেই ইউনিয়ন গুলো পৌরসভার মধ্যে চলে যেতে থাকে, পৌরসভার আয়তন বাড়তে থাকে, ইউনিয়ন কি হতে থাকে, কমতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা উদাহরণ টানি। আমি একটু আগে আপনাদেরকে বলেছি, ঠিক আছে, আমি একটা উদাহরণ টেনেছি আপনাদেরকে যে আমি বগুড়া সদর পৌরসভার মানুষ। বগুড়া সদর পৌরসভার মানুষ আমি বলেছি একটু আগে। কিন্তু জানেন, আমি যখন ছোট ছিলাম তখন আমি কিন্তু বগুড়া সদর পৌরসভা বলতে পারতাম না, কারণ আমার বাড়ি ছিল সাবগ্রাম ইউনিয়ন। আমার বাড়ি ছিল, ধরেন আমি যদি এখানে আবার একটু এঁকে দেখাই আপনাদেরকে যদি আমি এঁকে দেখানোর চেষ্টা করি, মনে করেন যে এটা বগুড়া সদর পৌরসভা ছিল, হ্যাঁ। আচ্ছা, আর এদিকে যেটা দেখাচ্ছিলাম যে এগুলো এক একটা ইউনিয়ন, তাই তো। আচ্ছা, ধরেন আমি এই সাবগ্রাম ইউনিয়নের মানুষ ছিলাম। যখন সবাই আমাকে বলতো, এ গেদা তোর বাড়ি কনে, যখন এই কথা বলতো আমি বলতাম আমার বাড়ি সাবগ্রাম ইউনিয়ন। কোন ইউনিয়ন? আমার বাড়ি সাবগ্রাম ইউনিয়ন। সবাই একটা নাক শিটকানি দিত আমাকে দেখে, ইউনিয়নের সওয়াল। আসলে দেবে না কেন? কারণ আমরা যখন ইউনিয়নে থাকতাম, ইয়া ঢোলা ঢোলা প্যান্ট পরতাম, ইয়া ঢোলা ঢোলা শার্ট পরতাম। শার্ট পরে আবার করতাম কি, উপরের বোতামটা শার্টে লাগাইতাম, হ্যাঁ, উপরের বোতামটা লাগায়া সেই করে মাথায় তেল দিতাম, একেবারে চিরুনি টুরুনি মাইরে তেল কুচকুচা হয়ে একটা বগলের নিচে দুইটা বই নিয়ে স্কুলে যাইতাম। তাহলে ঢোলা ঢোলা প্যান্ট পরছি, ঢোলা ঢোলা শার্ট পরছি, বোতাম লাগাই থুয়ে তেল মাইরা চুপচুপা করে চিরুনি করছি। তখন দেখেই মনে হইতো আমি ইউনিয়নের একটা সওয়াল। তাহলে মানুষ আমাকে কইতো তোমার বাড়ি কনে, আমি বলতাম আমার বাড়ি হলো সাবগ্রাম ইউনিয়ন। কিন্তু আমার ইউনিয়ন আস্তে আস্তে উন্নত হইতে থাকলো। যেই না আমার ইউনিয়ন আস্তে আস্তে উন্নত হইতে থাকলো, উন্নত হইতে থাকার পর কি হলো জানেন, এক সময় আমার এই সাবগ্রাম ইউনিয়ন ঢুকে গেল বগুড়া সদর পৌরসভার মধ্যে। আরে আনন্দ রে ভাই, বাপে এসে আমারে কয়, বেটা আমরা ইউনিয়ন না, আমরা এখন হয়ে গেছি বগুড়া সদর পৌরসভা। ইরে সর্বনাশ! যেই আমার ইউনিয়ন ডেভেলপ হয়ে গেল, আমরা ঢুকে গেলাম কার মধ্যে, সদর পৌরসভার মধ্যে। মানুষে তারপর যদি আমাকে বলে, এ গাদা তোর বাড়ি কোনে, তখন আমি বলি আমার বাড়ি বগুড়া সদর পৌরসভায়। ইরি বাবা, পৌরসভার সওয়াল আমি শহরে হয়ে গেছি। বাপেকে আমি সেদিনই বললাম, আব্বা, ঠিক আছে, বাংলা সিনেমা মারুফের মতো করে, আব্বা আব্বা আজকে আমাকে একটা জিন্সের প্যান্ট কিনে দিবে আব্বা, আব্বা আমি আর মানে তেল দিব না চুলে, আমারে তুমি শ্যাম্পু কিনে দাও আব্বা। এই কথা শোনা মাত্র আমার আব্বা একটা জিন্সের প্যান্ট কিনে দিল, একটা গেঞ্জি যে টি শার্ট কিনে দিল, বুঝতে পারছেন? আমার ভাব সরকার আলাদা। তখন আমি আর চুলে কিন্তু তেল মারি না, শ্যাম্পু দিয়ে চুল ফুলায়া তখন আমি স্কুলে যাই। আব্বা কইছি ব্যাগও কিনে দিও, আমি শহরের চাওয়াল এখন। তাহলে বুঝতে পারছেন, এভাবে ইউনিয়ন গুলো ডে বাই ডে কি হবে, বিলুপ্ত হয়ে যাবে। ইউনিয়ন গুলো পৌরসভার মধ্যে ঢুকে যাবে। বিশাল ব্যাপার কিন্তু, হ্যাঁ। আমি একটা গ্রামের সওয়াল,
গ্রামের সওয়াল। আমার বান্ধবীরা কিন্তু জানেন ঈদের দিন, পূজার দিন একটা লেস ফিতা পরতো, সেই রকম চক্কর মক্কর জামা, লেস ফিতা দেখছেন না, লিপস্টিক টকটক করে দিয়ে আমার বান্ধবীরা আমরা ঈদের দিন, পূজার দিন কিন্তু পৌরসভায় বেড়াবেড় যাইতাম। আর পৌরসভার ছাওয়াল পালা আমাকে দেখে ছায়া থাকতো, ওই যে আইসে গ্রাম থেকে আইসে, ইউনিয়নের সব আইসে, লেস ফিতা আইসে, এইসব কথাও কিন্তু আমাদের বলতো। কিন্তু যেদিন পৌরসভার মধ্যে চলে গেলাম, ওই যে বললাম জিন্সের প্যান্ট পরলাম, তারপরে কি করলাম, চুলে শ্যাম্পু দিয়ে চুল ফুলাই ফুলাই স্কুলে যেতে শুরু করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে যখন একদিন আমি রাজশাহী সিটি কর্পোরেশনে চলে এলাম, আমার বগুড়া সদর পৌরসভা তো এখনো সিটি কর্পোরেশন হয়নি, তাই রাজশাহী দিয়ে বোঝাচ্ছি। যখন আমি রাজশাহীতে এলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য এলাম, সেদিন আব্বা কইলাম 5,000 টাকা আমার বেশি লাগবে। আব্বা কয় কে? কইলাম যে আব্বা এখন আমি যাচ্ছি সিটি কর্পোরেশনে, আব্বা এখন আমি সেরা জিন্সের প্যান্ট পরবো, আমার জিন্সের প্যান্টে কয়েকটা সেরা থাকবে, আব্বা আমি গেঞ্জি কিনবো, গেঞ্জি একটা ফুটা ফাটা থাকবে, কারণ আমি এখন সিটি কর্পোরেশনের পোলা। আর আব্বা তেল তো দেওয়া ছেড়ে দিছি, তবে এখন শ্যাম্পু করে আব্বা কন্ডিশনার দিব, তারপর জেল মাইরা চুলটা স্পাইক করব, করে আমি আব্বা ইউনিভার্সিটি যাব। তো আমার বাপে বুঝলো যে আমার পৌরসভার সওয়ালটা এখন গেছে কোথায়, সিটি কর্পোরেশনে, আলট্রা মডার্ন হয়ে গেছে। সাথে সাথে আব্বা আমাকে সেরা প্যান্ট কিনে দিল, গেঞ্জি কিনে দিল, ফুটা ফাটা গেঞ্জি, ইয়ো ইয়ো তখন আমি আর কি, কারণ আমি তখন সিটি কর্পোরেশনের মানুষ, বুঝতে পেরেছেন, আমি হয়ে গেলাম একদম ইয়ো ইয়ো। তাহলে বাংলাদেশে একদিন পৌরসভাও আস্তে আস্তে বিলুপ্ত হবে, এই পৌরসভাগুলোকে গিলে ফেলবে কেডা? সিটি কর্পোরেশন। অতি শহরে হয়ে যাব, আলট্রা ডিজে হয়ে যাব। ক্লিয়ার? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা লাইভে আছো, তোমরা কি বুঝলা যে দিন দিন ইউনিয়ন গুলো বিলুপ্ত হয়ে পৌরসভায় ঢুকবে, আর পৌরসভাগুলোকে আবার গিলে ফেলবে কেডা? সিটি কর্পোরেশন। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ও মা, সামিয়া তন্নি লিখেছে ইয়ো ইয়ো হানি সিং। ও মাই গড, ঠিক আছে, আমি ইয়ো ইয়ো বন্ধন সিং। হ্যাঁ, তো যারা লাইভে যুক্ত আছো, তোমরা কি এই থিওরিটা বুঝতে পেরেছো যে কিভাবে আমি ঢোলা প্যান্ট ছেড়ে দিয়ে জিন্স পরছিলাম, জিন্স ছেড়ে দিয়ে কিভাবে সেরা জিন্স পরলাম? বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্ট করো। এখানে সজীব খান ক্লিয়ার, রবি লিখেছে ক্লিয়ার, মিজানুল হক লিখেছে জি স্যার, রবি লিখেছে ইয়ো ইয়ো বন্ধন স্যার। ও মাই গড, থ্যাংক ইউ। আসমাউল সাইফুল্লাহ সম্রাট লিখেছে ইয়েস। এখানে তানভীর লিখেছে, কি লিখছে, আলট্রা ডিজিটাল, এককারে এককারে। সৌরভ লিখেছে জি স্যার। তুহিন ইসলাম ক্লিয়ার, অঙ্গনা ক্লিয়ার। হ্যাঁ, এখন একজন সজীব খান লিখেছে ইয়ো ইয়ো বন্ধন সিং। ও মাই গড। টুম্পা লিখেছে ক্লিয়ার। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে পেরেছি আশাবাদী। আরেকটু বুঝাই, শোনো বাবা, সেটা হলো যে একটা উপজেলা, তোমরা কমেন্ট করো তো, তাহলে বাংলাদেশে এখন পর্যন্ত উপজেলা কয়টা আছে? প্লিজ কমেন্ট করো, এখন পর্যন্ত বাংলাদেশে উপজেলা কয়টা আছে? একটু কমেন্ট করে সংখ্যা দিয়ে জানাও আমাকে। তোমরা যারা লাইভে যুক্ত আছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ আমাকে একটু সংখ্যা দিয়ে কমেন্ট করে জানাও যে এখন পর্যন্ত বাংলাদেশে উপজেলা কয়টা। এখানে রুবি লিখেছে 495, সৌরভ 495, জাকারিয়া নিলয় 495, মিজানুল 495, টুম্পা তুমি 64টা লিখেছো কেন? 64টা তো জেলা, আমি উপজেলা বলেছি। এখানে দেখো সবাই লিখেছে কিন্তু 495টা। ভেরি গুড। উপজেলা আছে কতটা? 495টা। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন যেটা বলি আবারও দেখো, ধরো এইরকম গোল গোল 495টা উপজেলা আছে, তা এর মধ্যে আমি বুঝাচ্ছিলাম আমার বগুড়া সদর, আমার বগুড়া উপজেলা দিয়ে, হ্যাঁ সদর উপজেলা। তাহলে দেখো আমরা দেখেছি যে সদর উপজেলার মধ্যে বা একটা উপজেলার মধ্যে কি থাকে, অনেকগুলো ইউনিয়ন পরিষদ থাকে, তাই না? আর এই উপজেলার মূল শহরটা থাকে পৌরসভা। তাহলে শহর কথা যুক্ত হলো পৌরসভা, সেটা আলাদা হিসাব, কিন্তু বাদ বাকি থাকে ইউনিয়ন। এবার দেখো, ধরো এখানে উপজেলা অফিস, এখানে কি, এখানে ধরো উপজেলা অফিস। সোনারা ময়নারা শোনো, এই যে উপজেলা অফিস, পৌরসভার মানুষেরও কোনো না কোনো কাজে যেতে হয় কিন্তু উপজেলাতে।
পৌরসভার মানুষও কোনো না কোনো কাজে কোথায় যায়? উপজেলায় যায়। আবার ইউনিয়ন পরিষদের মানুষও কোনো না কোনো কাজে কোথায় যায়? উপজেলা। এই জন্য আমি কইছিলাম উপজেলা হলো মা, মার কাছে সবার যাইতে হয় রুট। তাই ইউনিয়নের মানুষও কোনো না কোনো কাজে উপজেলা অফিসে যায়, আবার পৌরসভার মানুষও কোনো না কোনো কাজে উপজেলাতে যায়। কারণ উপজেলা কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ একটা ইউনিট, ওখানে যাইতেই হবে। পৌরসভার মানুষেরও যাইতে হবে, ওখানে ইউনিয়ন পরিষদের মানুষেরও যাইতে হবে। দেখো না বাবা, প্রতি বছর সরকার বই দেয় বিনামূল্যে। একটা ইউনিয়ন পরিষদের স্কুল মাস্টাররাও যায়, কিন্তু স্যারেরাও যায় কোথায়? উপজেলা অফিসে বই রিসিভ করতে। হ্যাঁ, তুমি পৌরসভার মাস্টার, তুমিও কিন্তু বই রিসিভ করতে কোনে যাও? তুমিও কিন্তু এই উপজেলা অফিসেই যাও। তাহলে তুমি ইউনিয়নের মানুষ হলেও যেতে হবে উপজেলা অফিসে, তুমি পৌরসভার মানুষ হলেও তোমাকে কোনো না কোনো কাজে যেতে হবে কোথায়? উপজেলাতে। কারণ এটা সরকারের একটা গুরুত্বপূর্ণ ইউনিট। এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করব, দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। বাপরে, আমি ইউনিয়নের মানুষ, একটা ইউনিয়নের মানুষের পৌরসভায় কি কোনো কাজ থাকে? একটা ইউনিয়ন পরিষদের মানুষের পৌরসভাতে কি কোনো কাজ থাকে? থাকলে বলো থাকে, না থাকলে বলো থাকে না। আমি একটা ইউনিয়নের সওয়াল, হ্যাঁ, এই সুপসুপা তেল, ঢোলা ঢোলা প্যান্ট, ঢোলা ঢোলা শার্ট এই পরে আমার কি পৌরসভা অফিসে কোনো কাজ থাকে? থাকলে বলো থাকে, না থাকলে বলো থাকে না। কমেন্ট করো, যারা লাইভে যুক্ত আছো কমেন্ট করো। ও মা, কমেন্ট এসেছে, সবাই লিখেছে নো, না। ও ফাইন, তার মানে তোমরা কিন্তু বুঝে গেছো যে একটা ইউনিয়ন পরিষদের মানুষের পৌরসভাতে কোনো কাজ নাই, গেলেই লোকসান, টিটকারি মারবেনি আইছে, ল্যাস ফিতা আইছে, জরি ফিতা আইছে, না যাওয়াই বেটার, না যাওয়াই উত্তম, যাবো না। আবার আরেকটা কথা শোনো, একটা পৌরসভার মানুষের কি ইউনিয়ন পরিষদে কোনো কাজ থাকে? একটা পৌরসভা, আরে বাবা আমি ডিজে, হ্যাঁ আলট্রা না হলেও ডিজে, আমার কি ইউনিয়নে যে কোনো কাজ আছে? আছে কি? থাকলে বলো আছে, না থাকলে বলো না। তাহলে মনে রেখো যে একটা ইউনিয়নের মানুষের পৌরসভার যেমন কোনো কাজ নাই, কিন্তু একটা পৌরসভার মানুষেরও ইউনিয়নেও কিন্তু কাজ নাই। আমি ইউনিয়ন ইউনিয়ন নিয়ে থাকবো, তুমি বা পৌরসভার মানুষ তুমি পৌরসভা নিয়ে থাকো। তুমি জিন্সের প্যান্ট পরো, আমি ঢোলা প্যান্ট নয় লুঙ্গি পরবো। কথা বুঝতে পারছো? তাহলে আমি পৌরসভা হয়ে ইউনিয়নে যাব না, ইউনিয়নের মানুষ কোথায় যাবে না? পৌরসভায় যাবে না। তোমরা সবকিছুতে না লিখছো, কিন্তু এখন একটা কথা বলো, দিন শেষে পৌরসভার মানুষ আর ইউনিয়নের মানুষ দিন শেষে কোথায় যেতেই হবে? কোথায় যেতে হবে সেই জায়গার নামটা কমেন্ট করো। দিন শেষে একটা ইউনিয়নের হোক আর পৌরসভার মানুষ হোক, দিন শেষে তাকে কাজে কোথায় যেতেই হবে কমেন্ট করো, তাহলে বুঝবো বুঝতে পেরেছো কোথায় যেতে হবে। বাহ বাহ বাহ, জাকারিয়া নিলয় লিখেছে উপজেলা অফিস, সামিয়া তন্নি উপজেলা, রুবি, নাদিয়া, নুহা, সৌরভ, আমাদের তানিয়া নাজনীন সবাই কিন্তু লিখে বসেছে আমাকে। হ্যাঁ, মিজানুল হক লিখেছে দিন শেষে কোথায় যেতে হবে? উপজেলায় যেতেই হবে। বুঝতে পেরেছো? তাহলে তুমি যতই ভাব নেও তুমি হলো পৌরসভার সওয়াল, আর আমি যতই লেস ফিটা ইউনিয়নের হই না কেন, দিন শেষে আমাকে যেতে হবে উপজেলা অফিসে, কারণ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউনিট। আচ্ছা, তাহলে তোমরা আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছো যে ডে বাই ডে ইউনিয়ন কি হতে থাকবে? বিলুপ্ত হতে থাকবে। পৌরসভার আয়তন বাড়তে থাকবে। পৌরসভার আয়তন বাড়তে বাড়তে পৌরসভা একদিন আবার কি হয়ে যাবে? সিটি কর্পোরেশন হয়ে যাবে, আলট্রা আলট্রা ডিজে হয়ে যাবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি এই তত্ত্বগুলো পড়বো, কিন্তু তার আগে জাস্ট আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে আসলে কিভাবে একটা উপজেলা গঠন হয়। হ্যাঁ, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে যদি আর একটা বার জানাও, আমার জন্য একটু মঙ্গল হয়। এই বিষয়টা তোমরা কি বুঝতে পেরেছো? প্লিজ একটু কমেন্ট করো। যারা লাইভে তোমরা যুক্ত আছো, এই বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো? প্লিজ একটু কমেন্ট করো আমাকে। এখানে সজীব খান লিখেছো ক্লিয়ার,
এখানে মিজানুল হক, তানিয়া নাজনীন লিখেছো ক্লিয়ার, সামিয়া তন্নি, অঙ্গনা রহমান, এখানে সৌরভ, সবাই কিন্তু লিখছো ক্লিয়ার। তার মানে আমি ধরে নিব তোমরা বুঝেছো জাকারিয়া নিলয়, এবং তোমরা দেখেছো যে বাংলাদেশে, ঠিক আছে, বাংলাদেশে তোমরা দেখতে পেয়েছো যে স্থানীয় শাসন অর্ডিন্যান্স এটা জারি হয়েছিল কত সালে? 1976 সালে। তাহলে তোমরা এটা ক্লিয়ার হয়েছে যে এরকম 495টা উপজেলা আছে বাংলাদেশে, আর একটা উপজেলার মূল শহরটা হয় পৌরসভা, বাদ বাকি জায়গাগুলো লেসপিতা মানে ইউনিয়ন পরিষদ। কিন্তু ইউনিয়ন গুলো যখন উন্নত হতে থাকে সেই ইউনিয়ন গুলো আস্তে আস্তে পৌরসভায় ঢুকে যায়। যেমন আমি বলেছিলাম আমি একসময় সাবগ্রাম ইউনিয়নে ছিলাম, কিন্তু আমার ইউনিয়নটা একসময় পৌরসভায় ঢুকে যায়, তখন থেকে আমি আর ইউনিয়ন লিখি না, আমি বলি আমার বাড়ি বগুড়া সদর পৌরসভা। তেমনি এখানে অনেকেই হয়তো আছো একসময় তোমাদের বাড়ি ইউনিয়নে ছিল, কিন্তু হয়তো তোমার ইউনিয়নটা একসময় পৌরসভার আওতায় চলে গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যারা লাইভে ছিল সবাই আমাকে লিখে বসেছো যে তোমরা ক্লিয়ার হয়েছো। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা চলে যাব কততে? ইউনিয়ন পরিষদে। তো তার আগে তোমরা আবার স্মরণ করে দেই যে একটা স্থানীয় সরকার ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা গ্রাম্য স্তর, একটা শহরের স্তর। আর স্থানীয় সরকার 5 প্রকারের হয়। এদিকে 3টা দেখেছো গ্রামে, শহরে দেখলে আবার কয়টা? 2টা। আচ্ছা, আর আমি তোমাদেরকে যদি বলি যে আমি মা বলে আখ্যায়িত করেছি কাকে, আমি বলেছি উপজেলা প্রশাসনকে আমি মা বলে আখ্যায়িত করেছি, অর্থাৎ স্থানীয়ভাবে ওখানে সবাইকে কি করতে হবে? যেতে হবে। তো ফার্স্ট আসো আমরা আগে ইউনিয়ন পরিষদ নিয়ে কি করি? আলোচনা করি। এবং তোমরা এটা জানো যে স্থানীয় সরকারের সবচেয়ে নিচু স্তর কিন্তু ইউনিয়ন। একটা স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে নিচু স্তর কোনটা তোমরা ভালো করে জানো, সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ইউনিয়ন অধ্যাদেশ জারি হয়েছিল 1983 সালে। বাংলাদেশে ইউনিয়ন অধ্যাদেশ জারি হয়েছিল কত সালে? আমি বলছি 1983 সালে। যদি পরীক্ষাতে কখনো প্রশ্ন আসে যে ইউনিয়ন অধ্যাদেশ জারি হয়েছিল কত সালে? 1983 সালে। এখানে মিজানুল হক লিখেছে 495টা উপজেলায় কি 495টা পৌরসভা আছে? না, পৌরসভা অত নাই, পৌরসভা কম আছে। কারণ অনেক উপজেলা আছে যেখানে এখনো পৌরসভা হয়নি। বুঝতে পেরেছো? অনেক উপজেলা আছে যেখানে এখনো কি হয়নি? পৌরসভা হয়নি। তাহলে তোমরা মনে রেখো যে পৌরসভা অত নেই, পৌরসভার সংখ্যা বৃদ্ধি পাবে আস্তে আস্তে, পৌরসভার সংখ্যা কি পাবে? বৃদ্ধি পাবে। পৌরসভা অতটা নেই আর কি, ঠিক আছে? তাহলে মনে রেখো 495টা উপজেলা আছে কিন্তু পৌরসভা অতগুলো নাই। তো যাই হোক, ইউনিয়ন পরিষদ নিয়ে আমরা আলোচনা করছিলাম। তোমাদেরকে আমি বললাম যে ইউনিয়ন অধ্যাদেশ জারি হয়েছে 1983 সালে। কত সালে? 1983 সালে, ঠিক আছে? একটু রং করে তোমাদেরকে দেখাই, আসো। ধরো এই যে একটা ইউনিয়ন, আমি নীল কালি দিয়ে জাস্ট একটা এক্সাম্পল টানছি। এই যে একটা ইউনিয়ন, তাই কি না? এরকম অনেক ইউনিয়ন আছে। একটা ইউনিয়ন পরিষদ গঠন হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা 13 জন নিয়ে। একটা ইউনিয়ন পরিষদ গঠন হয় কতজন নিয়ে? 13 জন নিয়ে। এটা মনে রাখতেই হবে যে একটি ইউনিয়ন পরিষদ গঠন হয় কিন্তু 13 জন নিয়ে। একটা ইউনিয়নে মহল্লা থাকে 9টা। মনে রেখো, একটা ইউনিয়নে মহল্লা থাকে কয়টা? একটা ইউনিয়নে মহল্লা থাকে 9টা। আচ্ছা, তাহলে মনে রাখবা 9টা মহল্লা থেকে 9 জন মেম্বার। 9 জন মেম্বার। বাংলা সিনেমায় দেখো না, মেম্বার সাহেব বাড়ি আছেন? ও মেম্বার সাহেব। তাহলে একটা ইউনিয়ন পরিষদে মহল্লা থাকে, মানে পাড়া থাকে কয়টা? একটা ইউনিয়ন পরিষদে মূলত মহল্লা থাকে 9টা। তো প্রতিটা মহল্লা থেকে একজন করে মেম্বার হন। সো মেম্বার থাকেন কয়জন? মেম্বার থাকেন 9 জন। আর মনে রেখো, প্রতি 3টা মহল্লা মিলে একজন করে মহিলা মেম্বার থাকেন। তাহলে প্রতি 3টা করে ধরলে 3 তিরিক্ষা 9। মহিলা মেম্বার কতজন? তোমরা মনে রেখো, মহিলা মেম্বার থাকে 3 জন।
মহিলা মেম্বার কতজন? মহিলা মেম্বার থাকেন 3 জন। তাহলে 9 3 কত হলো? 12। আর চেয়ারম্যান, কি বলে? চেয়ারম্যান, চেয়ারম্যান, চেয়ারম্যান থাকেন 1 জন। এই হলো কতজন? 13 জন। তাহলে একটা ইউনিয়ন পরিষদ গঠন হয় 13 জন নিয়ে, যেখানে 9 জন মেম্বার থাকেন। মহিলা সংরক্ষিত আসনে মহিলাদের থাকেন 3 জন মেম্বার, হ্যাঁ, প্রতি 3টা ওয়ার্ড মিলে একজন মহিলা থাকেন, আর চেয়ারম্যান থাকেন 1 জন, এই 13 জন। তাহলে আমরা দেখতে পেয়েছি ইউনিয়ন অধ্যাদেশ এটা জারি হয়েছে 1983 সালে। বাংলাদেশে ইউনিয়ন পরিষদ গঠন হচ্ছে 13 জন নিয়ে, 9টা মহল্লা থাকছে, 9 জন মেম্বার, 1 জন থাকছেন চেয়ারম্যান, আর প্রতি 3টা ওয়ার্ড মহল্লা মিলে 1 জন করে থাকছেন মহিলা মেম্বার। সো 9 3 12, 12 1 13। ঠিক আছে, মনে থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি প্রশ্ন করি তোমাদের কাছে, আমি যদি তোমাদেরকে বলি যে আচ্ছা, ইউনিয়ন সচিব বাদ যাবে কেন? ওটা সরকারি ভাবে ওটা নিয়োগ দেওয়া হয় ইউনিয়ন সচিবকে, ফলে ইউনিয়ন সচিব ধরা যাবে না, ওটা সরকারি নিয়োগে হয়। কিন্তু মূলত একটা ইউনিয়ন পরিষদ গঠন হয় 13 জন নিয়ে। ঠিক আছে, ইউনিয়ন সচিব সে কাজ করে, গভর্নমেন্ট ভাবে নিযুক্ত হিসেবে সে কাজ করে, কিন্তু ইউনিয়ন পরিষদ গঠন হয় কিন্তু 13 জন নিয়ে। কারণ ইউনিয়নে কোনো মাতব্বরি করার ক্ষমতা সচিবের নাই, হ্যাঁ, সচিব জাস্ট কাজে সহায়তা করবে এনাদেরকে, তাই ওটা ধরা যাবে না। তাহলে আমি তোমাদেরকে যদি বলি একটা ইউনিয়ন পরিষদ গঠন হয়েছে কতজন নিয়ে, একটু কমেন্ট করে আমাকে জানাও তো তোমরা। একটা ইউনিয়ন পরিষদ গঠন হয় কতজন নিয়ে? প্লিজ কমেন্ট করো। তোমরা যারা লাইভে যুক্ত আছো তোমরা দয়া করে একটু কমেন্ট করো যে একটা ইউনিয়ন পরিষদ গঠন হয় কতজন নিয়ে। তোমরা ঝটাপট উত্তর দিচ্ছ আমাকে 13 জন নিয়ে। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা, সচিব মূলত এলাকা থেকেই হয়, এলাকা থেকে একজনকে সরকার দেয় আর কি, হ্যাঁ, বাহিরের লোক খুব কমই হয়। দেখা যায় যে যে উপজেলার হয়ে থাকে বা যে যে ইউনিয়নের সেখান থেকে হয়, বা দেখা যায় তো সে বিভিন্ন জায়গায় পোস্টিং থাকলেও পরে ট্রান্সফার করে নিজ ইউনিয়নে তাকে কি করে, পোস্টিং করে আর কি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে জিনিসটা দেখলাম একটা ইউনিয়ন পরিষদ গঠন হয়েছে তাহলে কতজন নিয়ে? একটা ইউনিয়ন পরিষদ গঠন হয়েছে 13 জন নিয়ে। কৃতজ্ঞতা তোমাদের প্রতি। এবং তোমরা মনে রেখো যে ইউনিয়ন পরিষদের প্রধান কিন্তু চেয়ারম্যান, একটা ইউনিয়ন পরিষদের প্রধানকে চেয়ারম্যান। আর এই যে মহিলারা নির্বাচন করছে না, প্রতি 3 আসনে একজন করে মহিলা, মহিলাদের জন্য এই সংরক্ষিত আসনে 1997 সাল থেকে কি হয়েছে, ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয়েছে। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে একটা ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন কত সাল থেকে হয়, একটি ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন শুরু হয়েছে 1997 সাল থেকে। ঠিক আছে, মহিলারা যে নির্বাচন করছে, হ্যাঁ, ইউনিয়ন পরিষদে সরাসরি প্রতি 3টা মহল্লাতে একটা মহিলা, এটা শুরু হয়েছে 97 সাল থেকে। প্রশ্ন হতেই পারে মহিলারা ইউনিয়ন পরিষদে সরাসরি নির্বাচনে অংশ নিয়েছে কত সালে? 1997 সাল থেকে। ভোটের কথা বলিনি, কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে 97 সাল থেকে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা ইউনিয়ন সচিবের মেয়াদ সরকারি চাকরি যতদিন থাকে ততদিন সে থাকে। ঠিক আছে, সরকারি চাকরি যতদিন থাকে ততদিন একটা ইউনিয়ন সচিব কি করে, দায়িত্ব পালন করে। হ্যাঁ, এটা গভর্নমেন্ট থেকে নিযুক্ত হয় ইউনিয়ন সচিব আর কি। তাহলে আমরা যেটা দেখতে পেয়েছি যে মহিলারা সরাসরি ইউনিয়ন পরিষদের নির্বাচনে কত সালে অংশ নিয়েছে? 1997 সাল থেকে অংশ নিয়েছে। একটা ইউনিয়ন পরিষদের কার্যকাল থাকে 5 বছর। তাহলে দেখেন একটা ইউনিয়নের যে জায়গাগুলো সমস্যা, একটা ইউনিয়নের মধ্যে ব্রিজ, কালভার্ট, রাস্তা, ঠিক আছে, এগুলো সবকিছুর উন্নয়নে কাজ করে কিন্তু ইউনিয়ন পরিষদ, যেটাকে আমরা বলছি স্থানীয় সরকারের সবচেয়ে নিচু স্তর। স্থানীয় সরকারের সবচেয়ে নিচু স্তর হচ্ছে এই ইউনিয়ন পরিষদ। কথা বুঝতে পেরেছেন? সবচেয়ে নিচু স্তর কোনটা? এই ইউনিয়ন পরিষদ। গঠন হয়েছে 13 জন নিয়ে, যেখানে দেখেছেন প্রধান চেয়ারম্যান, মহিলারা সরাসরি ভোট করছে 97 সাল থেকে। আর ইউনিয়ন অধ্যাদেশটা জারি হয়েছিল কিন্তু 1983 সালে। আমি এখন ইউনিয়ন পরিষদ থেকে বেরিয়ে যাব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু বেরিয়ে যেতে যেতে আমি যদি একটি প্রশ্ন করি তোমাদের কাছে, সেই প্রশ্নটি হচ্ছে যে একটা যে ইউনিয়ন পরিষদের কার্যকাল তাহলে কত বছর থাকে? সংখ্যা দিয়ে কমেন্ট করো, একটা ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর থাকে। তারপরে আমরা উপজেলায় ঢুকে যাব,
তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাও যে একটা ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর থাকে। আমি প্রশ্ন করেছি যে একটা ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর থাকে, তোমরা বুঝতে পেরেছো, কমেন্ট করে বসেছো অলরেডি। একটা ইউনিয়ন পরিষদের কার্যকাল থাকে 5 বছর। ভেরি গুড। একটা ইউনিয়ন পরিষদের কার্যকাল থাকে কত বছর? 5 বছর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার ইউনিয়নের পরে আমরা যাব হচ্ছে উপজেলা ব্যবস্থায়। উপজেলা ব্যবস্থা সবচেয়ে প্রথম আগে তোমরা যে বিষয়টা জানবা সেটি হচ্ছে উপজেলা ব্যবস্থার প্রবর্তক কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ। উপজেলা ব্যবস্থার প্রবর্তক আমি বলেছি কাকে? হোসেন মোহাম্মদ এরশাদ। আচ্ছা, উম্মি জান্নাত না, উর্মি জান্নাত, উর্মি জান্নাত লিখেছো স্যার 1976-এ যে কোন অধ্যাদেশ জারি হয়? স্থানীয় শাসন অর্ডিন্যান্স। 1976-এ জারি হয়েছিল স্থানীয় শাসন অর্ডিন্যান্স। ক্লিয়ার? স্থানীয় শাসন অর্ডিন্যান্স 1976-এ জারি হয়েছিল। তাহলে উপজেলা ব্যবস্থার প্রবর্তককে তোমরা জানলা কিন্তু হুসেইন মোহাম্মদ এরশাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশে উপজেলা ব্যবস্থা প্রবর্তন হয়, বাংলাদেশে উপজেলা ব্যবস্থা প্রবর্তন হয়েছে 1982 সালে। বাংলাদেশে উপজেলা ব্যবস্থা প্রবর্তন হয়েছে 1982 সালে। এবার মনে রাখবা, থানার নাম পরিবর্তন করে। এর পরের পয়েন্টটা আমরা যেটা জানবো সেটা হচ্ছে থানার নাম পরিবর্তন করে উপজেলা রাখা হয়। থানার নাম পরিবর্তন করে উপজেলা রাখা হয় 1983 সালে। দেখো এখানে একটু সেন্সিটিভ আছে, উপজেলা ব্যবস্থা প্রবর্তন 82 সালে, আর থানার নাম পরিবর্তন করে উপজেলা রাখা হয় 83 সালে। আগে তো বাংলাদেশে কি ছিল না? উপজেলা তো ছিল না, এরশাদ চালু করলো। আগে কি ছিল দেখো, আগে ছিল জেলা, তারপরে ছিল বন্ধুরা মহকুমা, মহকুমা থানা, জেলা মহকুমা থানা। এটা মূলত ব্রিটিশ পিরিয়ডের সিস্টেম। জেলা মহকুমা থানা, জেলা মহকুমা থানা। কিন্তু এর মধ্যে এরশাদ সাহেব 82 সালে প্রবর্তন করলেন উপজেলা সিস্টেম। ঠিক আছে, এই যে এরকম এরকম বাংলাদেশে বর্তমানে তোমরা জানো 495টা উপজেলা আছে, যে উপজেলা প্রবর্তন করেছেন এরশাদ 82 সালে। আর থানার নাম পরিবর্তন করে, হ্যাঁ, আগে কিন্তু আমরা উপজেলা বলে ডাকতাম না। তোর বাড়ি কোন থানা? আমি কইতাম আমার বাড়ি বগুড়া থানা। তোর বাড়ি কোন থানা? আমার বাড়ি সিরাজগঞ্জ সদর থানা, এরকম বলতাম। কিন্তু থানার নাম পরিবর্তন করে উপজেলা রাখা হলো কত সালে? 1983 সালে। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যে ইস্যুটা আমরা জানবো সেটা হলো উপজেলা নির্বাচন। প্রথম নির্বাচন উপজেলা, প্রথম নির্বাচন হলো 1985 সালে। জাস্ট এই তিনটা তথ্য তোমরা ইনস্ট্যান্ট জানবা যে একটা উপজেলা ব্যবস্থা প্রবর্তক এরশাদ 82 সালে প্রবর্তন করেছেন। তারপরে কি করলেন? থানার নাম পরিবর্তন করে উপজেলা রাখলেন 83 সালে। অর্থাৎ থানা বলে ডাকবা না, এগুলো উপজেলা, 83 সালে। আর উপজেলা নির্বাচন প্রথম হয়েছে 1985 সালে। এখন রুবি, মহকুমা কোথায় গেল এটা বুঝাবো আমি জেলা পরিষদ যখন আসবো জেলায়, তখন আমি বুঝাচ্ছি যে মহকুমা গুলো কোথায় গেল। হ্যাঁ, আসলে গান আছে না, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মহকুমা গুলো হারিয়ে গিয়েছে, এরশাদ সেগুলোকে হারিয়ে দিয়েছে। হ্যাঁ, হারিয়ে দিয়ে কি করেছে সেটা দেখবো জেলা পড়ার সময়। এখন আমি তোমাদের কাছে যদি প্রশ্ন করি, আবার কমেন্ট করো তো, যে বাংলাদেশে বর্তমানে উপজেলা কয়টা আছে? প্লিজ একটু কমেন্ট করে জানাও। বাংলাদেশে বর্তমানে উপজেলা কতগুলো আছে? প্লিজ একটু কমেন্ট করো।
ইয়েস, কমেন্ট এসেছে 495। আমজাদ হোসেন, স্থানীয় সরকারগুলো সবই স্বায়ত্তশাসিত। এই যে ইউনিয়ন পরিষদ পড়াইছি না, ইউনিয়ন পরিষদ কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ঠিক আছে, সে সরকারের হেল্পে চলে, কিন্তু সে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। এটা তফাৎ পরে আমি তোমাদেরকে লিখে বোঝাবো, এটা বোঝাতে গেলে আরো অন্যদিকে পড়া চলে যাবে। তা আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে আমাদের উপজেলা কয়টা, তোমরা লিখে বসেছো 495টা উপজেলা আছে। ওকে, উপজেলা ব্যবস্থা প্রবর্তক তো ক্লিয়ার। এরশাদ, থানার নাম পরিবর্তন করে উপজেলা করা হয়েছে 83 সালে, এটাও ক্লিয়ার। প্রথম নির্বাচন হলো উপজেলা 85 সালে, এটাও ক্লিয়ার। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিএনপি বিএনপি তারা কি করেছিল, তারা 1992 সালে এই উপজেলা ব্যবস্থা বাতিল করে দিয়েছিল। বিএনপি সরকার 1992 সালে এই উপজেলা ব্যবস্থা কি করে দেয়, বাতিল করে দেয়। অতঃপর পুনরায় উপজেলা ব্যবস্থা এটা চালু হয়। মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পুনরায় উপজেলা ব্যবস্থা চালু হয় 2008 সালে। কয়েকটা সাল দেখলা, এটা প্রথম প্রবর্তন 82 সালে, থানার নাম পরিবর্তন করে উপজেলা 83 সালে, উপজেলা নির্বাচন প্রথম 85 সালে, বিএনপি এটা বাতিল করে 92 সালে, এবং এই উপজেলা ব্যবস্থা বাংলাদেশে আবার পুনরায় চালু হয় 2008 সালে কেয়ারটেকার গভর্নমেন্টের হাত ধরে, তত্ত্বাবধায়ক সরকারের হাত ধরে। এখন প্রশ্ন হলো, উপজেলা ব্যবস্থা গঠন হয় কতজন নিয়ে? তোমরা মনে রেখো, একটি উপজেলা ব্যবস্থা গঠন হয় 3 জনকে নিয়ে। কয়জন? 3 জন। সে 3 জন কারা? উপজেলার প্রধান হচ্ছেন চেয়ারম্যান। সহজ কথা বলতে গেলে, গ্রাম্য যে 3টা স্তর আছে না, এই 3টা স্তরের প্রধানই কিন্তু চেয়ারম্যান। গ্রাম্য 3টা স্তরের প্রধানই কিন্তু চেয়ারম্যান। তোমরা মনে রেখো যে একটা উপজেলা গঠন হয় 3 জন নিয়ে, একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন মহিলা ভাইস চেয়ারম্যান। প্রতিটা উপজেলা একজন মহিলা ভাইস চেয়ারম্যান আছেন। একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন মহিলা ভাইস চেয়ারম্যান। তাহলে উপজেলা পরিষদ গঠন হয় কতজন নিয়ে? সংখ্যা দিয়ে কমেন্ট করো তো তোমরা। যে নাদিয়া নুহা, তুমি লিখেছো স্বায়ত্ত কি স্যার? নাদিয়া নুহা, মুক্তিযুদ্ধ পড়ানোর সময় বুঝাইছিলাম স্বায়ত্ত কি, একটু মনে করে দেখো, আমি পড়িয়েছিলাম মুক্তিযুদ্ধ পড়ানোর সময় স্বায়ত্ত কি। ঠিক আছে, তাহলে আমি প্রশ্ন রেখেছি উপজেলা পরিষদ গঠন হয়েছে কতজন নিয়ে? তোমরা কিন্তু কমেন্ট করেছো আমাকে 3 জন নিয়ে গঠন হয়েছে, অর্থাৎ একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন মহিলা ভাইস চেয়ারম্যান। একটা ইউনিয়ন পরিষদের মতো একটা উপজেলা পরিষদের কার্যকালও কিন্তু 5 বছর। একটা উপজেলা পরিষদও কাজ করে, চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানরা কাজ করে কত বছর? 5 বছর। তাহলে তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে উপজেলা পরিষদের প্রধান কে, উপজেলা পরিষদের প্রধান তাহলে কে? কমেন্ট করো তো বাবা, আবার কমেন্ট করো, উপজেলা পরিষদের প্রধান কে? প্লিজ কমেন্ট করে জানাও আমাকে, উপজেলা পরিষদের প্রধান কে? প্লিজ কমেন্ট করো। বাহ, টুম্পা লিখেছে চেয়ারম্যান, সামিয়া তন্নি লিখেছে চেয়ারম্যান, জাকারিয়া নিলয় লিখেছেন চেয়ারম্যান, নাদিয়া নুহা লিখেছেন চেয়ারম্যান। ভেরি গুড। সজীব, এখন রুবি, মিজানুল, তানিয়া নাজনীন সবাই লিখেছে যে একটা উপজেলা পরিষদের প্রধান কিন্তু চেয়ারম্যান। কিন্তু একটু লিখে রাখো তোমরা, প্রধান চেয়ারম্যান, কিন্তু যদি বলা হয় নির্বাহী প্রধান, নির্বাহী প্রধান, যখন নির্বাহী প্রধান বলবে তখন সরকারের একটা পোস্ট আছে, এটা আগামী ক্লাসে আমরা ক্লিয়ার হব, ইউএনও, উপজেলা নির্বাহী অফিসার। সাধারণত একটা উপজেলার প্রধান চেয়ারম্যান, কিন্তু নির্বাহী প্রধান বললে হবেন ইউএনও, এটা সরকারি পোস্ট, বিসিএস ক্যাডার পোস্ট। নেক্সট ক্লাসে বুঝবো যে একটা উপজেলার প্রধান কিন্তু চেয়ারম্যান, বাট যখনই বলবে প্রশাসনিক প্রধান বা নির্বাহী প্রধানকে, নির্বাহী প্রধান হবেন কিন্তু ইউএনও, উপজেলা নির্বাহী অফিসার। তাহলে সাধারণত উপজেলার প্রধান কিন্তু চেয়ারম্যান, বাট নির্বাহী প্রধান হচ্ছেন ইউএনও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফখরুদ্দিন যখন 2008 সালে উপজেলা ব্যবস্থা চালু করে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই 2009 সালে
উপজেলা পরিষদ নির্বাচন দেয়, তখন একটা ভেজাল পেকে যায়। ভেজাল কিরকম পাকে জানেন? চেয়ারম্যান তো দলীয় লোকজন, সে হতে পারে আওয়ামী লীগ, হতে পারে বিএনপি, স্থানীয় কোনো নেতা, অবভিয়াসলি প্রভাবশালী। সে জনগণের ভোটে যখন চেয়ারম্যান হয় উপজেলা, তখন চেয়ারম্যান সাহেব এবং ইওনো সাহেবের মধ্যে দ্বন্দ্ব পাকে। ইওনো কয় আমি বড়, চেয়ারম্যান কয় আমি বড়, রে হালুয়া। এই বড় বড় করতে করতে ধরপাকড়, মারামারি, ভাঙচুর হয়। দেশে অনেক ইওনো অফিস ভাঙচুর করে উপজেলা চেয়ারম্যানের সমর্থক গোষ্ঠী। তখন মাননীয় প্রধানমন্ত্রী বলে বসেন যে উপজেলার প্রধান হলো চেয়ারম্যান, আর উপজেলার নির্বাহী প্রধান হচ্ছেন ইওনো বা প্রশাসনিক প্রধান, সকল কাজকর্ম দেখভাল করবেন। ব্যাস হয়ে গেল। চেয়ারম্যান এখন কি? চেয়ারম্যান প্রধান। ফলে অবভিয়াসলি ইওনো সাহেব চেয়ারম্যানকে কিন্তু স্যার বলে সম্বোধন করবেন, যে স্যার কেমন আছেন, কি সমাচার, কারণ চেয়ারম্যান হচ্ছেন প্রধান। আর সরকার সত্যি ভালো পদক্ষেপ নিয়েছে, কারণ আপনারা ঠিক আছে, নাদিয়া নোহা লিখেছে নির্বাহী কি স্যার? ওরে পাগলা, গত ক্লাসে দেখো নাই বাংলাদেশের প্রধানকে রাষ্ট্রপতি, কিন্তু নির্বাহী প্রধান বা সরকার প্রধানকে প্রধানমন্ত্রী। যে সকল কাজকর্ম করে, হ্যাঁ, যে কাজকর্ম করে তাকেই বোঝানো নির্বাহী। রাষ্ট্রপতি নামে মাত্র রাষ্ট্রের প্রধান, তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রধান, কিন্তু সকল কাজকর্ম দেখভাল করেন কিন্তু ইওনো সাহেব। কথা বুঝতে পেরেছ? আশা করি নাদিয়া নোহা বুঝতে পেরেছ। তো তোমাদেরকে যেটা বুঝাচ্ছিলাম আমি, দেখো যে গভর্নমেন্টের সিদ্ধান্ত কতটা যৌক্তিক, তার কারণ তোমাকে একটা উপজেলার ইওনো করে পাঠানো হলো, সেই উপজেলার উন্নয়ন হোক বা না হোক তোমার কি যায় আসে বাপ? তুমি তো গভর্নমেন্ট জব করো, হ্যাঁ, ওই উপজেলার উন্নয়ন হলেও তোমার কি, না হলেও কি, দুদিন ট্রান্সফারের চাকরি, প্রমোশনের চাকরি, দুদিন পর তুমি ওখানে থাকবা না। কিন্তু যখন উপজেলা চেয়ারম্যান প্রধান হয়, তখন তার চিন্তা থাকে, ওয়াল্লাহ 5 বছর উন্নয়ন করা লাগবে, উন্নয়ন 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 না করতে পারলে 5 বছর পরে তো জনগণ আমাকে কি দেবে না, ভোট দিবে না। তাহলে ইওনোর চাইতে কিন্তু চেয়ারম্যানের টেনশনটা বেশি, কারণ ইওনো আজকে এই উপজেলার ইউনো কালকে থাকতে নাও পারে, অন্য জায়গায় চলে যেতে পারে। কিন্তু চেয়ারম্যান সাহেব যদি 5 বছর কাজ না করে, তাহলে তো 5 বছর পর সে আর ভোট পাবে না। ফলে গভর্নমেন্টকে আমরা সাধুবাদ জানাই যে উপজেলা পরিষদে তারা জনপ্রতিনিধিকে কি করেছে, তারা প্রধান করেছে, আর নির্বাহী প্রধান করেছে কাকে? নির্বাহী প্রধান করেছে ইউনো সাহেবকে। ব্যাস শেষ হয়ে গেল আমার উপজেলা। তাহলে তোমরা দেখেছো একটা পৌরসভার মানুষও এই উপজেলায় আসবে, একটা ইউনিয়নের মানুষও কিন্তু এই উপজেলাতে আসবে। এটা তোমরা আশাবাদী, ক্লিয়ার হয়েছো? একটা ইউনিয়ন যেমন 5 বছর কাজ করে, তেমনি একটা উপজেলাও। একটা ইউনিয়ন দেখেছো 13 জন নিয়ে গঠন হয়েছে, বাট পক্ষান্তরে উপজেলা কিন্তু মাত্র 3 জন নিয়ে গঠন হয়েছে, কিন্তু কাজের মেয়াদ কিন্তু একই, ওরও 5 বছর, এরও 5 বছর। ওকে, তাহলে আমরা একটু আগে যেটা পড়ছিলাম, একটা কমেন্ট করো, তারপরে আমরা জেলা পরিষদে যাব। আমরা পড়ছিলাম একটা স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে নিচু স্তর কোনটা? প্লিজ একটু কমেন্ট করে জানাও না, একটা স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে নিচু স্তর কোনটা? প্লিজ কমেন্ট করো। একটি স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে নিচু স্তর কোনটা? একটু কমেন্ট করে আমাকে জানাও। এখানে তুহিন ইসলাম কমেন্ট করেছে ইউপি। আচ্ছা, জাকারিয়া নিলয় লিখেছে ইউনিয়ন। ভেরি গুড। সাজিব খান ইউনিয়ন। তার মানে তোমরা বুঝতে পেরেছো তানিয়া নাজনীন, যে একটা স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে নিচু স্তরে কি আছে? ইউনিয়ন পরিষদ আছে, হ্যাঁ, আর সর্ব উচ্চ স্তরে আছে জেলা পরিষদ। আসো না, এখন আমরা লাস্ট গ্রাম্য স্তরে জেলা পরিষদ নিয়ে কি করব, কথা বলবো। উপজেলা মুছে দিলাম। উপজেলা মুছে দেওয়ার পরে এখন আমরা চলে যাব জেলা পরিষদে। স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর জেলা পরিষদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রেখো জেলা পরিষদ আইন 2000 অনুসারে এই জেলা পরিষদ গঠন হয়েছিল। জেলা পরিষদ আইন 2000 অনুসারে জেলা পরিষদ গঠন হয়েছিল।
কিন্তু জেলা পরিষদের প্রথম নির্বাচন করার কৃতিত্ব আওয়ামী লীগ সরকার দেখিয়েছে। জেলা পরিষদ নির্বাচন প্রথম হয়েছিল 2016 সালে। জেলা পরিষদ নির্বাচন প্রথম হয়েছিল 2016 সালে। এ পাগলা কমেন্ট করো তো, জেলা বর্তমানে কয়টা আছে বাংলাদেশে? কমেন্ট করো তো দেখি। ধন্যবাদ সৌরভ, সুন্দর করে লিখে দিয়েছো। জাকারিয়া নিলয় সুন্দর একটা কোশ্চেন করেছে, স্যার উপজেলা আর থানার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ আমি বলছি উপজেলা থানার পার্থক্য কি, কিন্তু তোমরা হচ্ছে আগে কমেন্ট করো জেলা কয়টা আছে, দেখি তোমাদের এবিসি আছে কিনা। আছে, সবাই লিখছো 64। হ্যাঁ, কেউ বা বাংলায় কেউ বা ইংলিশ অক্ষরে লিখছো 64। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো বাংলাদেশে জেলা আছে কতটা, জেলা আছে কতটা, 64টা। আচ্ছা, তো এখন একজন প্রশ্ন করেছে, স্যার উপজেলা উপজেলা আর থানার মধ্যে বর্তমানে পার্থক্য কি? এ পাগলা, উপজেলা হলো প্রশাসনিক অঞ্চল, উপজেলা হলো প্রশাসনিক অঞ্চল, আর থানা হলো পুলিশের অঞ্চল। বুঝতে পারছো? উপজেলা হলো প্রশাসনিক অঞ্চল আর থানা হলো পুলিশের। বর্তমানে এরশাদ সরকারের পর থেকে দেখা গেছে থানা বলতে পুলিশ বুঝি, হ্যাঁ। আর উপজেলা উপজেলা বলতে আমরা কি বুঝি? উপজেলা বলতে আমরা প্রশাসনকে বুঝি। উপজেলা বলতে প্রশাসন বুঝি, থানা বলতে আমরা মূলত কি বুঝে থাকি? পুলিশ বুঝি। বুঝতে পেরেছ? আমজাদ হোসেন একটা বড় আর্টিকেল লিখেছে। আর্টিকেল যদি আমরা পড়ি, সে লিখেছে, স্যার একটা বইতে দেখেছিলাম স্থানীয় সরকার যে পদগুলো সরাসরি জনগণের ভোটে নির্দিষ্ট সময়সীমার জন্য নির্বাচিত হয় তারা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের অংশ, যেমন মেয়র, কাউন্সিল ইত্যাদি ইত্যাদি। আর অন্যদিকে স্থানীয় সরকার যে পদগুলো সরকার কর্তৃক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্থায়ীভাবে চাকরি লাভ করে তারা হচ্ছে স্থানীয় সরকার, যেমন ইউনিয়ন সচিব, ইউনো, এ পদগুলো। স্যার বিষয়গুলো কি তাহলে এটাই? না, এখানে এই বিষয়গুলো পুরোপুরি ওটা না। এখানে একটা বিস্তারিত কথা আছে, এটা আমি আর্টিকেলে লিখে দিব। এখানে যেভাবে লেখা আছে এমনটা কিন্তু কোনো কথা না। এখানে একটু ব্যাপার আছে, মারপ্যাচ আছে, সেটা বুঝবো। জেলা পরিষদ গঠন হয়েছে 2000 সালে, জেলা পরিষদ নির্বাচন হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন হয়েছে কিন্তু কত সালে? 2016 সালে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা জেলা পরিষদ গঠন হয় 21 জন নিয়ে। কতজন নিয়ে? একটা জেলা পরিষদ গঠন হয় 21 জন নিয়ে। ও মাই গড, যেখানে ইউনিয়ন 13, উপজেলা 3, কিন্তু জেলা পরিষদ গঠন হয়েছে 21 জন নিয়ে। সবার মনে একটা প্রশ্ন হতে পারে, ও আল্লাহ, আমি ইউনিয়ন পরিষদে ভোট দিছি, পৌরসভায় ভোট দিছি, উপজেলাতেও ভোট দিছি, জেলা পরিষদ ভোট তো দেয়নি। ওরে, ভোট চুরি হয়েছে, আমার ভোট কেউ দিয়ে দিচ্ছে। ওরে পাগলা, বিষয়টা এমন না। জেলা পরিষদে পাবলিক ভোট দেয় না, সাধারণ জনগণের ভোট নাই। একটা জেলাতে যত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার আছে, যত পৌরসভার মানে কি বলবো মেয়র বা কাউন্সিলর আছে, এনারা সবাই ভোট দিয়ে এই জেলা পরিষদের 21 জনকে কি করে? নির্বাচিত করে। সাধারণ পাবলিক এখানে ভোট দিতে পারে না। একটা জেলার মধ্যে যত ইউনিয়নের লোকজন আছে, অর্থাৎ ইউনিয়নের যারা মেম্বার বা ইউনিয়নের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা পৌরসভার যারা মেম্বার আছেন, মানে কাউন্সিলর আছেন, তারাই ভোট দিয়ে এই 21 জন নির্বাচন করেন জেলা পরিষদে। যার মধ্যে মনে রাখতে হবে 15 জন থাকেন সদস্য, আচ্ছা 5 জন থাকেন সংরক্ষিত মহিলা সদস্য এবং একজন থাকেন চেয়ারম্যান। হয়ে গেল কতজন? 21 জন। তাহলে একটা জেলা পরিষদ গঠন হয় কতজন নিয়ে? আমরা দেখতে পেয়েছি একটা জেলা পরিষদ গঠন হয়েছে 21 জন নিয়ে। একটা জেলা পরিষদের প্রধানও কিন্তু চেয়ারম্যান, একটা উপজেলা পরিষদের প্রধানও কিন্তু চেয়ারম্যান, একটা ইউনিয়ন পরিষদের প্রধানও কিন্তু চেয়ারম্যান। সহজ কথায় বলতে গেলে গ্রাম্য যে 3টা স্তর আছে, সে 3টা স্তরের প্রধানই কিন্তু চেয়ারম্যান।
গ্রাম্য যে 3টা স্তর আছে সেই 3টা স্তরের প্রধানই হচ্ছেন চেয়ারম্যান। কিন্তু পক্ষান্তরে পৌরসভা বা সিটি কর্পোরেশনের প্রধানকে কিন্তু মেয়র বলা হয়। পৌরসভা বা সিটি কর্পোরেশনের প্রধানকে মূলত মেয়র বলে, বাট গ্রামে আসলে চেয়ারম্যান, লুঙ্গি পরে ছাতা হাতে পিছনে একজন ধরে থাকে চেয়ারম্যান সাহেবের। কিন্তু মেয়র গুলো তো শহরের, বাপরে বাপ। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্থানীয় সরকারের যেটা গ্রাম অঞ্চলের 3টা স্তর আমরা কি করেছি বোঝার চেষ্টা করেছি। আবারও বলো, এখন পর্যন্ত যতটুকু যা বুঝিয়েছি, হ্যাঁ, তোমরা কি সেটা বুঝতে পেরেছো? প্লিজ আমাকে কি করে একটু কমেন্ট করে জানাও যে তোমরা কি বুঝতে পেরেছো। তোমাদেরকে একটা তথ্য এখানে আমি দিব, পারলে একটু নোট করে রাখো। তাহলে জেলা পরিষদ গঠন 2000 সালে, নির্বাচন হয়েছে 16 সালে, 21 জন নিয়ে, যেখানে সদস্য 15 জন, মহিলা সদস্য 5 জন, চেয়ারম্যান 1 জন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রুবি একটু আগে একটা প্রশ্ন করে রেখেছিল, রুবির প্রশ্নের উত্তরটা এখন আমি দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, বাংলাদেশে যে মহকুমা ছিল না, স্বাধীনতা যুদ্ধকালীন আমি বলি 1971 সালে বা 71 পরবর্তী সময়ে বাংলাদেশের জেলা ছিল 19টা। জেলা ছিল কতটা? 19টা। এই জেলাগুলোকে বলা হতো বৃহত্তর জেলা। এই জেলাগুলোকে কি বলা হতো? বৃহত্তর জেলা। তাহলে 71 পরবর্তী বাংলাদেশের জেলা কতটা? 19টা। আর জেলার মতো অত বড় না, তবে জেলা মানে অনেকটাই বড়, সেগুলোকে বলা হতো মহকুমা। মহকুমা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহকুমা ছিল 21টা। 71 পরবর্তীতে জেলা ছিল 19টা, মহকুমা ছিল। আগেকার বাংলা সাহিত্যের দেখো না, অমুক মহকুমায় জন্ম, অমুক মহকুমায় জন্ম, কিন্তু এই মহকুমা ব্যবস্থাটাকে বিলুপ্ত করে দেন এরশাদ। মহকুমাকে বিলুপ্ত করে তিনি করেন কি, এই মহকুমাগুলোকে এক একটা জেলায় রূপান্তর করে বসেন। এবং এই ঘটনাটা ঘটেছে 1984 সালে। অর্থাৎ মহকুমা বিলুপ্ত হয়ে সেগুলো জেলা হয়েছে কিন্তু 1984 সালে। ঠিক আছে, তাহলে এই মহকুমাগুলো কি হয়েছে, এক একটা জেলায় রূপান্তর হয়ে গিয়েছে। আবার বৃহত্তর জেলাগুলো ভেঙে ভেঙেও কিন্তু জেলার কি হয়েছে, জন্ম হয়েছে। যেমন একসময় কুষ্টিয়া জেলা ছিল শুধু, এখন সেই কুষ্টিয়া থেকে মেহেরপুর জেলা হয়েছে। ব্যাপারটা কিন্তু অমন, জেলা গুলো ভেঙে ভেঙে, মহকুমা ভেঙে জেলা হয়েছে, আবার বৃহত্তর জেলা ভেঙেও কিন্তু নতুন জেলার কি হয়েছে, সৃষ্টি হয়েছে। তাহলে বাংলাদেশের মহকুমাগুলোকে বিলুপ্ত করেছেন কে? মহকুমাকে বিলুপ্ত করেছেন কিন্তু আমরা যেটা দেখতে পেলাম, হুসেন মোহাম্মদ এরশাদ বিলুপ্ত করেছেন। এবং একটি বিষয় আমরা ক্লিয়ার হয়েছি যে স্বাধীনতা যুদ্ধ বা তার পরবর্তী সময়ে জেলা 19টি ছিল, মহকুমা ছিল কিন্তু 21টি। হ্যাঁ, তাহলে মহকুমা ভেঙে জেলা হলো কত সালে? কমেন্ট করো তো। মহকুমাগুলো জেলাতে রূপান্তর হয়েছে কত সালে? সালটা কমেন্ট করো, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে আজকের পড়া। মহকুমা ভেঙে জেলা হয়েছে কত সালে? ক্লিয়ার করো আমাকে। যারা তোমরা লাইভে যুক্ত আছো প্লিজ একটু কমেন্ট করো, মহকুমা ভেঙে জেলা হলো কত সালে? কমেন্ট এসেছে কিন্তু 1984, 84, 84। ইয়েস, ভেরি গুড, সবাই লিখেছো মহকুমা ভেঙে জেলা হয়েছে 84 সালে। তাহলে ভাই, উপজেলা 82 সালে প্রবর্তন, থানার নাম পরিবর্তন হয়ে উপজেলা হয় 83 সালে, আর যে মহকুমাগুলো ছিল সেগুলো বিলুপ্ত হয়ে জেলা হয় 84 সালে। সিরিয়ালি 82 সালে উপজেলা প্রবর্তন, 83 সালে থানার নাম পরিবর্তন করে উপজেলা, আর 84 সালে মহকুমাগুলো বিলুপ্ত হয়ে জেলায় রূপান্তর। ডান। আমরা পরবর্তী ক্লাসে, এই যে দেখো সুন্দর কথা লিখেছে আমজাদ হোসেন, যে 1984 আগে আমরা নারায়ণগঞ্জ জেলায় একটি মহকুমা ছিলাম। এই যে দেখো, নারায়ণগঞ্জ একটা মহকুমা ছিল, 84 সালে আমরা জেলায় উন্নীত হই, নরসিংদী। ঠিক আছে, এই যে এইভাবে দেখো, মানে মহকুমাগুলো ভেঙে ভেঙে জেলা হয়েছে। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব শহরের দুটো স্তর, পৌরসভা এবং সিটি কর্পোরেশন। তারপরে আমরা চলে যাব স্থানীয় সরকার ব্যবস্থায়, কিভাবে আপনি প্রশাসন ক্যাডারে বিসিএস পেয়ে ম্যাজিস্ট্রেট হবেন, কিভাবে এসিল্যান্ড হবেন, কিভাবে ইওনো হবেন, কিভাবে ডিসি, কিভাবে বিভাগীয় কমিশনার, সচিব, মন্ত্রণালয়, এ টু জেড, যে ক্লাস দ্বারা প্রশাসন ক্যাডারের ভাইবাও কি হয়ে যাবে, আমাদের 100তে 100% কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটা নোটিশ আগেই করে দেই, আগামী 2 দিন ছুটি থাকবে আমার কিছু ব্যক্তিগত কাজে, আমি খুব ব্যস্ত থাকব। ছুটি কাটিয়ে উঠে আমরা লেকচার 17-র দ্বিতীয় খণ্ড কি করব, আলোচনা করব। লেকচার 17 শেষ করব, লেকচার 18 থেকে আমাদের সহজ সহজ ক্লাস
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা, ভূপ্রকৃতি, মজার মজার ক্লাস শুরু হবে আর কি। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, মঙ্গল মতো থাকবেন। খোদা হাফেজ।